20টা বছর প্রতিটি রাত দুঃস্বপ্নের চিৎকার করে উঠেছি। প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছি পুড়ে যাওয়ার যন্ত্রণা। ওরা ভেবেছিল সময় সবকিছু মুছে দেবে। ওরা ভেবেছিল ক্ষমতা দিয়ে সত্যকে কবর দেওয়া যায়। কিন্তু ওরা একটা জিনিস ভোলেনি। ওরা ভোলেনি যে ছাই চাপা আগুন সবচেয়ে ভয়ঙ্কর হয়। রাতের আঁধারে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঢাকার কোনো এক অভিজাত এলাকার ঝলমলে আলোর বিপরীতে এক অন্ধকার গলিতে দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে জট পড়া চুল আর ছেঁড়া পোশাক এক ফকির। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টির জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। যা দেখে বোঝার উপায় নেই সেটা বৃষ্টির জল নাকি চোখের জল। সে তাকিয়ে আছে রাস্তার উল্টো দিকে থাকা দেশের সবচেয়ে বড় আর্ট অকেশন হাউসের জমকালো প্রবেশপথের দিকে। তার দৃষ্টি স্থির, শীতল এবং হিংস্র। আজ রাতে এই শহরের সবচেয়ে দামি জিনিসটা নিলামে উঠবে, কিন্তু ওরা জানে না আমি এখানে এসেছি আমার জীবনের সবচেয়ে অমূল্য জিনিসটা ফেরত নিতে, অথবা কেড়ে নিতে। এই ক্যানভাসের প্রতিটি রঙে আমার মায়ের রক্ত লেগে আছে, আর আমি সেই রক্তের হিসেব নিতেই ফিরে এসেছি। খেলাটা এবার আমি শুরু করব আমার নিয়মে। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল বলরুম, ঢাকা, সন্ধ্যা 7:30। বলরুমের ভেতরটা মৃদু আলো আর দামি পারফিউমের গন্ধে আচ্ছন্ন। দেশের সব নামকরা শিল্পপতি আর রুচিশীল ধনীরা জড়ো হয়েছেন বছরের সেরা আর্ট অকেশনে। সবার ফিসফাস ছাপিয়ে মঞ্চ থেকে ভেসে আসছে নিলাম পরিচালকের গমগমে কণ্ঠ। সামনের সারির এক সোফায় আইস করে বসে আছে তানিয়া আহমেদ, সাথে তার বান্ধবী সানিয়া। তানিশা হাতে থাকা ক্যাটলকে চোখ বোলাতে বোলাতে বিরক্ত সরে। আর কতক্ষণ চলবে এই নাটক? আমার দম বন্ধ হয়ে আসছে। আরে মাত্র তো শুরু হলো। আর তোর তো আজকের প্রধান আকর্ষণ ওই অপেক্ষার প্রহর ছবিটা। ওটা না নিয়ে তো তুই উঠছিস না, আমি জানি। চাই, কারণ আমার বিস্মিত শিল্পী কালেকশনটা এটা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া ছবির মধ্যে আহামরি কিছু আছে বলে আমার মনে হয় না। রংটা একটু মলিন, কম্পোজিশনও সাধারণ। কেন যে বাবার এত পছন্দ হলো? আহমেদ আঙ্কেল শিল্পের গভীরতা বোঝেন, তুই বুঝবি না। তুই তো শুধু ব্র্যান্ড আর দাম দেখিস। তাই বুঝি? আচ্ছা, দেখা যাক কে বোঝে। ওই যে এবার এসেছে ছবিটা। দুজন কর্মীর হাত ধরে মঞ্চে আনা হলো সেই পেন্টিং, অপেক্ষার শেষ প্রহর। ক্যানভাসে একজন নারীর অবয়ব, যিনি দিগন্তের দিকে তাকিয়ে আছেন। ছবিতে বিষণ্ণতা আর অপেক্ষা মিলেমিশে একাকার। নিলাম পরিচালক মিস্টার জামান বললেন, সম্মানিত সুদিমগুলি, এবার আপনাদের সামনে আনা হয়েছে শিল্পী আনিকা হকের আঁকা শেষ চিত্রকর্ম, অপেক্ষার শেষ প্রহর। এই শিল্পীর খুব বেশি কাজ পাওয়া যায় না, তাই এটি নিঃসন্দেহে একটি অমূল্য সংগ্রহ। আমরা এর ভিত্তি মূল্য শুরু করেছি 50 লক্ষ টাকা থেকে। হলের ভেতর গুঞ্জন শুরু হয়ে যায়। কয়েকজন শৌখিন সংগ্রাহক শুরু করেন 60 লক্ষ, 70 লক্ষ, 75 লক্ষ। তানিয়া এতক্ষণ চুপচাপ বসে কফি খাচ্ছিল। দাম যখন 85 লক্ষে গিয়ে থেমে গেল, সে আলতো করে তার প্যাডেলটা তুলল। 1 কোটি? তার শান্ত স্থির কণ্ঠস্বরে পুরো হল মুহূর্তেই চুপ হয়ে গেল। সবাই জানে তানিয়া আহমেদ যখন কোনো জিনিসের জন্য আশা করে, তখন সেটা তার সংগ্রহেই যায়। মিস্টার জামান বিজয়ের হাসি দিয়ে কাউন্টডাউন শুরু করতে যাচ্ছিলেন। 1 কোটি? আর কেউ আছেন? 1 কোটি 1, 1 কোটি 2। ঠিক সেই মুহূর্তেই বলরুমের বিশাল কাঠের দরজাটা প্রায় ভেঙেই খোলার মতো শব্দ হলো। দুজন নিরাপত্তা রক্ষীকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে প্রবেশ করলো এক ছিন্নমূল ফকির।
তার পরনে ছেঁড়া ময়লা পোশাক, মাথায় জটধরা চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। তার আকস্মিক আগমনে পিনপতন নীরবতা নেমে এলো। নিরাপত্তা রক্ষী বললেন, স্যার, ওকে আমরা আটকাতে চেষ্টা করেছি, জোর করে ঢুকে পড়েছি। লোকটি হলের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখ দুটো মরিয়া হয়ে খুঁজছিল মঞ্চে রাখা সেই ছবিটাকে। ছবিটা দেখার সাথে সাথে তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বের হলো। 1 কোটি টাকা। আমি দেবো 1 কোটি। উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। একটা হাসির রোল পড়ে গেল চারিদিকে। তানিয়ার কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। এটা কি হচ্ছে? পাগল নাকি? এর কাছে 100টা টাকা আছে কি না সন্দেহ আছে। কোথা থেকে আসে এইসব নাটকবাজ? শুধু মনোযোগ কাড়ার ধান্দা। ঈশান তখনও চিৎকার করছিল। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত যন্ত্রণা। ছবিটা আমার চাই। ওটা আমার সবকিছু। 1 কোটি টাকা আমি দেব। সিকিউরিটি, ওকে বাইরে নিয়ে যাও প্লিজ মিস্টার, আপনাকে এখান থেকে যেতে হবে। নিরাপত্তা রক্ষীরা ঈশানকে ধরতে এগিয়ে আসতেই তানিয়া শীতল কণ্ঠে মিস্টার জামানকে উদ্দেশ্য করে বলল, মিস্টার জামান, 1,50,00,000। তার কণ্ঠস্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে ঈশানের চিৎকারও তার নিচে চাপা পড়ে গেল। সে আর কিছু বলল না, শুধু ফ্যালফ্যাল করে তানিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল অবিশ্বাস্য যন্ত্রণা আর একরাশ ঘৃণা। নিরাপত্তা রক্ষীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার জ্বলন্ত দৃষ্টি তানিয়ার ওপরে স্থির ছিল। 1,50,00,000। আর কেউ? 1, 2, 3। চিত্রকর্মটি তানিয়া আহমেদের। সোল্ড আউট। হলে সবাই হাততালি দিয়ে উঠল। তানিয়ার বিজয়ের ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিন্তু কেন যেন তার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সে ফকিরের অবিশ্বাস্য দৃষ্টিটা কিছুতেই তার মাথা থেকে সরছিল না। যাক, পেলি তাহলে। কিন্তু আজকের নাটকটা সেই ছিল। লোকটা কে রে বাবা? অদ্ভুত না, বিরক্তিকর। চল তো, পেমেন্টের ব্যবস্থা করতে হবে। পুরানো ঢাকার এক ভাঙাচোরা বাড়ির চিলেকোঠা। সময় রাত 11টা। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। টিম টিম করে জ্বলছে একটা পুরনো বাল্ব। ঘরের এক কোণে রাখা একটা ব্ল্যাকবোর্ডে লাগানো আছে একজন নারীর ছবি, শিল্পী আনিকা হক। তার ছবির নিচে দুর্ঘটনার পেপার কাটিং, কিছু নকশা আর লাল সুতো দিয়ে মেলানো বিভিন্ন সূত্র। ঈশান বাথরুম থেকে মুখ ধুয়ে বের হলো। তার মুখ থেকে ময়লা আর নকল দাড়ির আঠা ধুয়ে যেতেই বেরিয়ে এলো এক তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত এবং যন্ত্রণাকাতর চেহারা। উফ! সে তার মায়ের ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা পুরনো ট্রাঙ্ক খুলে বের করলো চামড়ায় বাঁধানো একটি ডায়েরি। কাঁপা কাঁপা হাতে সে ডায়েরিটির শেষ পাতাটা খুলে পড়তে লাগলো। ওরা আমাকে মেরে ফেলবে আমি জানি, কিন্তু আমি ভয় পাই না। আমার একমাত্র কষ্ট আমার ঈশান। ওর জন্য কিছু করে যেতে পারলাম না। তবে ঈশান এক মুহূর্তের জন্য থামলো। তার চোখ দুটো জলে ভরে উঠল। আমার শেষ ছবি অপেক্ষার শেষ প্রহরের মধ্যে আমি সেই দানবের আসল পরিচয়ের সংকেত রেখে গেলাম। ছবির রঙের আড়ালে লুকিয়ে আছে সত্য। আমার ছেলে একদিন ঠিক খুঁজে নেবে আমি জানি। ঈশান ডায়েরিটা বন্ধ করে বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখ স্থির হলো ব্ল্যাকবোর্ডে লাগানো তানিয়া আহমেদের একটি ছবির ওপর, যা সে পত্রিকা থেকে কেটে রেখেছিল। তার চোয়াল শক্ত হয়ে এলো। তানিয়ার যেভাবেই হোক গ্যালারি ওই ছবিটি আমাকে পেতেই হবে। মায়ের মৃত্যুর প্রতিশোধের জন্য এর কোনো বিকল্প নেই। আর হত্যাকারী যেহেতু আমাকে এবং আমার পরিবারকে চেনে, তাই ঈশান চৌধুরী পরিচয় দিয়ে এই তদন্ত সম্ভব নয়। এই ফকিরের ছদ্মবেশেই আমার একমাত্র বর্ম। দর্শক, ছোট করে পরিচয় দিয়ে দেই, আমি ঈশান চৌধুরী, কিন্তু আমার বর্তমান পরিচয় একজন রাস্তার ফকির।
ওই তানিয়া হলো গল্পের নায়িকা। সে একজন আর্টজেনিক্স আর্ট গ্যালারির মালকিন। বাকি সব কিছু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। সব বলে দিলে তো সাসপেন্স থাকবে না। তানিয়ার আর্ট গ্যালারি আর্টজেনিক্স গুলশান 2। সময় রাত 1:45। নিয়ন সাইনবোর্ডে আর্ট জেনিক্স লেখাটা রাতের নিস্তব্ধতায় জ্বলজ্বল করছে। পুরো এলাকা শান্ত, কেবল কয়েকটা পথকুকুর অলসভাবে শুয়ে আছে। গ্যালারির উল্টো দিকে একটা নির্মাণাধীন ভবনের আড়ালে অন্ধকারে মিশে বসে আছে ঈশান। তার তীক্ষ্ণ দৃষ্টি গ্যালারির কাঁচের দরজার উপর স্থির। আজ রাতেই সে ভেতরে ঢোকার চেষ্টা করবে। তানিয়া আহমেদ, এত সহজে তোমাকে আমি জিততে দেব না। ছবিটা আমার চাই। আমি যখন আমার ব্যাগ থেকে কিছু সরঞ্জাম বের করার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই আমার চোখ আটকে গেল গ্যালারির পাশের অন্ধকার গলিতে। দেখলাম কালো হুডি পরা লম্বা একটা ছায়ামূর্তি নিঃশব্দে দেয়াল ঘেঁষে এগিয়ে আসছে। লোকটার হাঁটার ভঙ্গি আর সতর্কতা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে বললাম, এ আবার কি? সাধারণ চোর তো মনে হচ্ছে না। মুখোশধারী লোকটি গ্যালারির পেছনের দিকে একটি ছোট্ট দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস। সে ডিভাইসটি সিকিউরিটি প্যানেল ধরতেই একটা মৃদু বিপ শব্দ হলো এবং অ্যালার্ম সিস্টেম নিষ্ক্রিয় হয়ে গেল। মুহূর্তের মধ্যে কোনো শব্দ না করে সে ভেতরে অদৃশ্য হয়ে গেল। তার মানে সেও এই ছবির রহস্য জানে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। বুঝতে পারলাম ছবিটা এখন দ্বিগুণ বিপদে। আমি দ্রুত দেয়াল টপকে গ্যালারির পেছনের দিকে চলে গেলাম এবং পাইপ বেয়ে অবিশ্বাস্য দক্ষতায় দোতলার একটি খোলা ভেন্টিলেটর দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলাম। গ্যালারির ভেতরটা চাঁদের আলোয় রহস্যময় লাগছিল। চারিদিকে দামি দামি চিত্রকর্ম আর ভাস্কর্য। ঈশান বিড়ালের মতো পা ফেলে এগোতে লাগলো। সে দেখলো মুখোশধারী লোকটি সোজা তানিয়ার ব্যক্তিগত চেম্বারের দিকে যাচ্ছে, যেখানে আজ অপেক্ষার শেষ প্রহর ছবিটি রাখা হয়েছে। তাহলে এর লক্ষ্য ছবিটাই। কিন্তু কেন? সে কি ওটা চুরি করতে চায় নাকি ধ্বংস করতে? মুখোশধারী লোকটা চেম্বারের দরজার লক ভাঙার চেষ্টা করতেই আমি পেছন থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। কোনো কথা বলার সুযোগ ছিল না। শুরু হলো এক নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। মুখোশধারী লোকটি প্রশিক্ষিত যোদ্ধা। তার প্রতিটি আঘাত ছিল মারাত্মক, কিন্তু আমিও কম যাইনি। মার্শাল আর্টে আমার দক্ষতা ছিল অবিশ্বাস্য। দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশধারী লোকটি তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে ঈশানকে আঘাত করার চেষ্টা করে। ঈশান সেই আঘাত আটকাতে গিয়ে দেওয়ালে টাঙানো একটি কাঁচের ফ্রেমে ধাক্কা খায়। ছনছন শব্দে কাঁচ ভেঙে পড়ার সাথে সাথেই গ্যালারির এমার্জেন্সি অ্যালার্ম বিকট শব্দে বেজে উঠল। মুখোশধারী রাগান্বিত স্বরে বলে, শালা কুত্তার বাচ্চা! অ্যালার্মের শব্দে মুখোশধারী লোকটি বুঝতে পারে আর থাকাটা নিরাপদ নয়। সে ঈশানকে এক জোরে ধাক্কা দিয়ে জানালার কাঁচ ভেঙে পালিয়ে যায়। ঈশানও জানে পুলিশ আসতে আর কয়েক মিনিটও লাগবে না। সে কোনো উপায় না দেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকাল 10টা। গ্যালারির সামনে পুলিশের গাড়ি, ভেতরে কাঁচ ভাঙা আর জিনিসপত্র এলোমেলো। তানিয়া মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। তার চোখে মুখে রাজ্যের চিন্তা আর রাগ। পাশে দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর ফারুক। ম্যাডাম, সিসিটিভি ফুটেজে আমরা মুখোশ পরা একজনকে দেখেছি, কিন্তু তার চেহারা বোঝা যাচ্ছে না। তবে অ্যালার্ম বাজার ঠিক আগে গ্যালারির আশেপাশে একজন ফকিরকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেছে। ফকির? 1 মিনিট। পরনে ছেঁড়া কাপড়, মাথায় জটা ধরা চুল আছে নাকি? জি ম্যাডাম, আপনি চেনেন নাকি? চিনি না, তবে কাল রাতে অকশনে এই লোকটাই নাটক করছিল ওই ছবিটার জন্য। আমি নিশ্চিত এই চুরির চেষ্টা পেছনে রয়েছে।
ঠিক সেই মুহূর্তেই দুজন কনস্টেবল ঈশানকে ধরে নিয়ে আসে। তার পোশাক আগের মতো মলিন। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে কোনো ভয় বা অনুশোচনার ছাপ নেই। এই তো, এই সেই লোক। ইন্সপেক্টর, একে জেরা করুন। ওই ছবিটা চুরি করতে এসেছিল, আমি নিশ্চিত। আমি কিছু করিনি। ও তাই বুঝি। তাহলে কাল রাতে আমার গ্যালারির চারপাশে কি করছিলে? ভিক্ষা? এত দামি এলাকায় তো ভিক্ষুকদেরও স্ট্যান্ডার্ড নেই। কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি কি রাতে ভিতরে ঢুকেছিলে? না। ঈশানের এই সংক্ষিপ্ত উত্তর তানিয়ার রাগ আরও বাড়িয়ে দিল। সে যখন ইন্সপেক্টরকে ঈশানকে অ্যারেস্ট করার জন্য চাপ দিচ্ছিল, তখন গ্যালারির ভেতর থেকে একজন বৃদ্ধ লোক এগিয়ে এলেন। তিনি এই গ্যালারির সবচেয়ে পুরনো কর্মচারী, কাশিম চাচা। স্যার, একটা কথা ছিল। কি বলবেন বলুন। স্যার, ও চোর না। কাল রাতে আমি ওকে এখানে থাকতে বলেছিলাম। কাশিম চাচার কথায় সবাই, বিশেষ করে তানিয়া, অবাক হয়ে গেল। কি বলছেন আপনি কাশিম চাচা? আপনি ওই লোককে চেনেন? চিনি না মা, তবে কাল রাতে যখন গ্যালারি বন্ধ করছিলাম তখন দেখি বাইরে শীতে কাঁপছে ছেলেটা। খুব ক্ষুধার্ত ছিল, তাই আমি ওকে পিছনের বারান্দায় থাকতে দিই আর কিছু খাবার কিনে দিই। ও ভেতরে ঢোকেনি স্যার। আপনি নিশ্চিত? একদম নিশ্চিত স্যার, আমার ওপর ভরসা রাখতে পারেন। ইন্সপেক্টর ফারুক কিছুক্ষণ চিন্তা করলেন। যেহেতু ভেতরে ঢোকার কোনো প্রমাণ নেই এবং গ্যালারির একজন বিশ্বাসী কর্মচারী সাক্ষী দিচ্ছে, তাই তিনি ঈশানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, আপাতত ছেড়ে দিচ্ছি, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওকে নজরদারিতে রাখা হবে। পুলিশ চলে যাওয়ার পর তানিয়ার রাগে গজগজ করতে করতে কাশিম চাচার দিকে এগিয়ে গেল। আপনি এটা কি করলেন কাশিম চাচা? আপনি জেনে শুনে একটা চোরকে বাঁচালেন। ওর চোখ দেখে আমার মনে হয়নি ও চোর মা। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার চোখে লেখা থাকে। কাশেম চাচা তার কাজে চলে গেলেন। তানিয়া রাগে ফুঁসতে লাগলো। অন্যদিকে গ্যালারি বেয়ে বেরিয়ে যাওয়ার আগে আমি একবার কাশেম চাচার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালাম। এই অপ্রত্যাশিত সাহায্য আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। আমার মনে হলো এই শহরের সব মানুষ তানিয়া আহমেদের মতো অহংকারী আর হৃদয়হীন নয়। এই কাশেম চাচার সাথে হয়তো আমার মায়ের কোনো সংযোগ থাকতে পারে। এই চিন্তাটা আমার তদন্তে এক নতুন মাত্রা যোগ করল। 2 দিন পর চৌধুরী ম্যানশন, বাড়িধারা। সময় রাত 9:30। বিশাল বাড়ির লাইব্রেরি রুমে পিনপত নীরবতা। সেলফ ভর্তি মোটা মোটা বইয়ের মাঝে দামি লেদারের চেয়ারে বসে আছেন দেশের শীর্ষ শিল্পপতি আরমান চৌধুরী। তার চেহারায় আভিজাত্যের পাশাপাশি রয়েছে এক গভীর উদ্বেগের ছাপ। পরনে থাকা ফকিরের নোংরা পোশাক বদলে ঈশান যখন একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে ঘরে প্রবেশ করলো, আরমান চৌধুরী তার হাতের বইটা রেখে ছেলের দিকে তাকালেন। কোথায় ছিলি সারাদিন? কাজে। কোন কাজে? আবার ওই ফকিরের সাজে রাস্তায় রাস্তায় ঘোরা? আমি তোকে না করেছিলাম ঈশান। তোর মায়ের ব্যাপারটা একটা দুর্ঘটনা ছিল, ওটা নিয়ে আর ঘাটাঘাটি করবি না। বাবা, তুমিও জানো ওটা দুর্ঘটনা ছিল না। আর 2 দিন আগে যা ঘটেছে তারপর আমি আরো নিশ্চিত। ঈশান তার বাবাকে গ্যালারিতে মুখোশধারী লোকটির আক্রমণের কথা জানায়। সব শুনে আরমান চৌধুরীর মুখের রেখা আরও কঠোর হয়ে যায়। তার মানে বিপদটা তোর ধারণার চেয়েও গভীর। আমি তোকে শেষবারের মতন সতর্ক করছি ঈশান, এই জেদ ছাড়, না হলে এমন কিছু হবে যার জন্য তুই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ বাবা, নাকি কিছু লুকাচ্ছ? তুমি কি জানো কে বা কারা এর পেছনে আছে? আরমান চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং ঈশানের কাঁধে হাত রাখেন। আমি শুধু জানি আমি আমার একমাত্র ছেলেকে হারাতে চাই না। তোর মায়ের জন্য যা কষ্ট পেয়েছি তার পেতে চাই না। আমার কথা শোন বাবা, সব ভুলে যা। বাবার চোখে মুখে ফুটে ওঠা অসহায়ত্ব আমাকে দ্বিধায় ফেলে দিল।
আমি বুঝতে পারছি না বাবা কি সত্যিই আমাকে রক্ষা করতে চাইছেন, নাকি কোনো গভীর সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। এই মানসিক দ্বন্দ্ব নিয়ে আমি যখন নিজের ঘরে ফিরে আসি, তখন আমার মোবাইলে একটা মেসেজ আসে। আমার এক বিশ্বস্ত লোক মেসেজটি পাঠিয়েছে। স্যার, আজ রাতে ঢাকায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আছে। তানিয়া আহমেদ এখনও তার গ্যালারিতেই আছেন। মনে হচ্ছে উনি আজ রাতে ওখানেই থাকবেন। মেসেজটা পড়ার সাথে সাথে ঈশানের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তার মনে হয় আজকের রাতটা খুব বিপজ্জনক হতে চলেছে। এদিকে আর্ট জেনিক্স গ্যালারির বইয়ের তখন প্রকৃতি যেন তাণ্ডব শুরু করেছে। ঝড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টির সাথে ঘন ঘন বাজ পড়ছে। তানিয়া তার চেম্বারে বসে কফির মগ হাতে অপেক্ষার শেষ প্রহর ছবিটার দিকে তাকিয়েছিল। কেন যেন আজ তার একা থাকতে খুব ভয় করছিল। কি আছে এই ছবিটার মধ্যে? একটা সাধারণ পেন্টিং নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে, আর ওই ফকিরটাই বা কি? উফ, কিছু ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে একটা বাজ পড়ল এবং পুরো গ্যালারির বিদ্যুৎ চলে গেল। এমার্জেন্সি লাইটগুলো জ্বলে ওঠার আগেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল চারপাশ। তানিয়া ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। আর ঠিক সেই সুযোগেই ভাঙা জানালা দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো সেই কালো হুডি পরা মুখোশধারী আততীয়। পায়ের শব্দ পেয়ে আমি কিছু বোঝার আগেই আততায়ী আমার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং আমার মুখ চেপে ধরল। এবার তার হাতে ছুরি, উদ্দেশ্য পরিষ্কার, আমাকে শেষ করে দেওয়া। আমি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার হাতে লেগে টেবিলের ওপর থাকা একটা ভাস্কর্য মাটিতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে যায়। বাইরে বৃষ্টির মধ্যে গাছের নিচে আশ্রয় নেওয়া ঈশান এই শব্দটা শুনতে পায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। দেওয়াল টপকে পাইপ বেয়ে সে যখন দোতলার ছাদে পৌঁছায়, তখন দেখতে পায় চেম্বারের স্কাইলাইটটা সামান্য খোলা। সে কোনো মতে কাঁচ সরিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়ে। খবরদার! আমার আকস্মিক আবির্ভাবে আততায়ী চমকে যায়। সে তানিয়াকে ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ায়। অন্ধকারে শুরু হয় এক জীবন মরণ লড়াই। বাইরে বাজের ঝলকানিতে ক্ষণে ক্ষণে আমাদের ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠছিল। লড়াইয়ের এক পর্যায়ে আততায়ী ছুরি দিয়ে আমার বাহুতে গভীর একটা পোঁচ দেয়। আমি যন্ত্রণায় কাতরে উঠলেও দমে যায়নি। আমার সমস্ত শক্তি দিয়ে আততায়ীকে এমন এক লাথি মারি যে সে ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায় এবং পরিস্থিতি বেগতিক দেখে আবার সেই ভাঙা জানলা দিয়ে পালিয়ে যায় লোকটা। কিছুক্ষণ পর এমার্জেন্সি লাইট জ্বলে উঠেছে। সেই আলোয় তানিয়া দেখতে পেল ঈশান এক হাতে আহত বাহু চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। ফিনকি দিয়ে রক্ত পড়ছে মেঝেতে। যে ফকিরটাকে সে চোর মতলববাজ ভেবেছিল, সেই আজ দ্বিতীয়বারের মতো তার জীবন বাঁচালো। তানিয়ার ভেতরের সব অহংকার, সব ঘৃণা যেন এক মুহূর্তেই গলে জল হয়ে গেল। আপনার তো রক্ত পড়ছে, দাঁড়ান আমি কিছু করছি। সে দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তার হাত কাঁপছিল। সে যখন ঈশানের ক্ষত পরিষ্কার করার জন্য তুলাটা ধরল, ঈশান যন্ত্রণায় চোখ কুঁচকে ফেলল। সরি, লাগছে খুব। না, ঠিক আছে, আপনি বরং আপনার সিকিউরিটিকে কল দিন। ওরা কেউ ফোন ধরছে না। এই ঝড়ের রাতে কেউ আসবে বলে তো মনে হয় না। চুপ করে বসুন তো। তানিয়া খুব সাবধানে ঈশানের ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল। ঈশান অবাক হয়ে দেখছিল মেয়েটাকে। কিছুক্ষণের জন্য সে তার ব্যথা ভুলে গেল। যে মেয়েটা দুদিন আগে তাকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিচ্ছিল, সেই এখন এত যত্ন করছে। ব্যান্ডেজ বাঁধা শেষ হয়ে গেছে, কিন্তু এটা তো বেশ গভীর। ইনফেকশন হয়ে যেতে পারে। কিছু হবে না, আমার অভ্যেস আছে। অভ্যাস আছে মানে? আপনি কি ফাইটার নাকি কোনো গ্যাংস্টার? আমি একজন ফকির। আমাদের জীবন মারামারি, ব্যথা, এগুলো ডাল ভাত। আপনি আসলেই একটা আস্ত রহস্য। আচ্ছা,
বাইরে তো এখনো ঝড়। আজ রাতটা এখানে থেকে যান, সকালে না হয় ডাক্তার দেখানো যাবে। তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। একদম চুপ, একটা কথাও আর বলবেন না। আপনাকে 2বার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আর তার প্রতিদান হিসেবে আমি আপনাকে এই ঝড় বৃষ্টিটাতে বের করে দিতে পারি না। চুপচাপ ওই সোফায় গিয়ে বসুন। ঈশান মেয়েটার এই অদ্ভুত রূপ দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। সে বাধ্য ছেলের মতো সোফায় গিয়ে বসলো। তানিয়া তার জন্য একটা কম্বল আর বালিশ নিয়ে এলো। এটা নিন। আর হ্যাঁ, আপনার নামটা তো জানাই হলো না। ইমন। ইমন? আচ্ছা ঠিক আছে ইমন সাহেব, আপনার যা লাগবে আমাকে ডাকবেন, আমি ওই চেম্বারেই আছি। তানিয়া চলে যেতেই আমি মুচকি হাসলাম। ইমন নামটা আমার মাথায় হঠাৎই চলে এলো। কম্বলটা গায়ে জড়িয়ে শুলাম। হাতে ব্যথা, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি। অন্যদিকে তানিয়া তার চেম্বারে গিয়েও ঘুমাতে পারল না। তার মাথায় তখন একটাই চিন্তা, কি ইমন? কেন সে বারবার আমাকে বাঁচাচ্ছে? এই রহস্যময় ফকিরের জন্য আমার মনে কি তবে অন্য কোনো অনুভূতি জন্ম নিচ্ছে? সে অজান্তেই মুচকি হাসলো। কাল সকালটা হয়তো অন্যরকম হবে। পরদিন সকাল 8টা। রাতের তাণ্ডবের পর সকালটা অস্বাভাবিক রকমের শান্ত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাঁচ আর এলোমেলো জিনিসপত্র রাতের দুঃস্বপ্নের সাক্ষী হয়ে আছে। ঈশান শক্ত সোফায় প্রায় নির্ঘুম একটা রাত কাটিয়েছে। হাতের ব্যথাটা ভোরের দিকে বেশ বেড়েছে। সে উঠে দাঁড়াতেই দেখল তানিয়া তার চেম্বার থেকে বেরিয়ে এসেছে। তার চোখে মুখেও ক্লান্তির ছাপ, কিন্তু রাতের সেই ভয় বা আতঙ্ক এখন আর নেই। সকালের শুভেচ্ছা ইমন সাহেব। ঘুম কেমন হয়েছে? আমার মতো মানুষের জন্য এই সোফাই 5 স্টার হোটেলের বিছানার মতো। আপনার ঘুম কেমন হলো? তেমন ভালো না, বারবার মনে হচ্ছিল দরজা খুলে আবার কেউ না ঢুকে পড়ে। যাই হোক, আমি কফি বানাচ্ছি, আপনার চলবে? চলবে মানে? দৌড়াবে? অনেকদিন পর ভালো কফি খাওয়ার সুযোগ হচ্ছে। তানিয়া কফি বানাতে চলে গেল। ঈশান খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল সেই ছবিটির দিকে। অপেক্ষার শেষ প্রহর। সেই ক্যানভাসটার খুব কাছে গিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো, যেন রঙের প্রতিটি আঁচড়ের ভাষা বোঝার চেষ্টা করছে। তানিয়া দুটো কফির মগ হাতে নিয়ে ফিরে এসে দেখলো ঈশান ছবিটার সামনে তনয় হয়ে দাঁড়িয়ে আছে। সে নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। এই নিন আপনার কফি। এমনভাবে দেখছেন যেন ছবির ভেতরে ঢুকে যাবেন। কেমন আছে এটার মধ্যে, যা আপনাকে আর ওই মুখোশধারী লোকটাকে এত মরিয়া করে তুলেছে? এই ছবিতে যা আছে তা টাকা বা খ্যাতি দিয়ে মাপা যাবে না তানিয়া আহমেদ। এটার মধ্যে লুকিয়ে আছে একটা হারিয়ে যাওয়া গল্প, একটা অসমাপ্ত অপেক্ষা আর একটা গভীর ষড়যন্ত্র। আপনি কথাগুলো এমনভাবে বলছেন যেন কোনো সিনেমার ডায়লগ। আপনি কি এই ছবির শিল্পীকে চিনতেন? হ্যাঁ, চেনার চেয়েও বেশি কিছু। এই শিল্পী আমার খুব কাছের একজন মানুষ ছিলেন, আবার সবকিছু। কে ছিলেন তিনি? মানে যদি আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি ছিলেন একজন বিস্ময়কর প্রতিভা। প্রচারের আলো থেকে সবসময় দূরে থাকতেন। তিনি বলতেন, আমার ছবি আমার পরিচয়, যারা বোঝার তারা ঠিকই বুঝবে। তিনি তার সব আবেগ, সব কষ্ট এই ক্যানভাসেই ঢেলে দিতেন। তার জীবনটা সুখের ছিল না। কেন? এত বড় মাপের একজন শিল্পী। কারণ তিনি ছিলেন সৎ। তিনি শিল্পের নামে ব্যবসা করাকে ঘৃণা করতেন। তার এই আদর্শই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। কিছু প্রভাবশালী মানুষ তার শিল্পকে নিজেদের নোংরা খেলার গুটি বানাতে চেয়েছিল। তিনি রাজি হননি, আর তার পরিণাম। ঈশান কথাটা শেষ না করে থেমে গেল। তার চোখ দুটো ছলছল করছিল। তানিয়া প্রথমবার এই রহস্যময় মানুষটার ভেতরের দুর্বলতাকে দেখতে পেল। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। না, ঠিক আছে, অনেক পুরনো কথা। আপনি বরং ছবিটার এই কোনায় একটু হাত দিয়ে দেখুন তো। ঈশান ছবিটার নিচের ডান দিকের একটা কোণা দেখালো। তানিয়া কৌতূহলী নিয়ে সেখানে আলতো করে আঙুল ছোঁয়ালো। আরে, এটা তো এখানকার ক্যানভাসটা একটু অন্যরকম, একটু যেন বেশি পুরু আর খসখসে। ঠিক ধরেছেন,
এই শিল্পী রঙের একাধিক স্তর ব্যবহার করতে ভালোবাসতেন। তিনি বলতেন কিছু সত্য প্রথম দেখায় চোখে পড়ে না, তার জন্য গভীরে যেতে হয়। আমার বিশ্বাস এই ছবির ওপরের রঙের স্তরের নিচে তিনি অন্য কিছু লুকিয়ে রেখে গেছেন। হতে পারে কোনো নাম, কোনো সংকেত বা কোনো ঠিকানা। শিল্প সম্পর্কে ঈশানের এই গভীর জ্ঞান তানিয়াকে মুগ্ধ করল। সে এতদিন ভেবে এসেছে ফকির বা গরিব মানুষেরা শিল্প বা সৌন্দর্য নিয়ে ভাবার সুযোগই পায় না। আপনি এত কিছু কি করে জানেন? আপনার কথাগুলো শুনে তো মনে হচ্ছে আপনি কোনো শিল্পী সমালোচক বা কিউরেটর। একসময় স্বপ্ন ছিল ওরকমই কিছু হওয়ার, কিন্তু জীবন সবসময় স্বপ্নের পথে চলে না, তাই না? পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। রাস্তার ধারে বসে থাকতে থাকতে আমি মানুষের মুখ পড়তে শিখেছি, আর শিখেছি ছবির ভাষা বুঝতে। আর আমি তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য এই গ্যালারি চালাচ্ছি। আমার বাবা আহমেদ সাহেব শিল্পীর খুব বড় সমজদার। তিনি চেয়েছিলেন আমি দেশের সেরা আর্ট কালেক্টর হই, কিন্তু আমি আসলে চেয়েছিলাম একজন পেইন্টার হতে। আপনি আঁকতে পারেন? পারতাম অনেক আগে, এখন আর তুলে ধরার সময় বা ইচ্ছে কোনোটাই হয় না। সব দায়িত্বের নিচে চাপা পড়ে গেছে। জানেন, মাঝে মাঝে এই দামি ছবিগুলোর দিকে তাকিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এগুলো সব নিষ্প্রাণ, এদের কোনো গল্প নেই। গল্প তো সবকিছুরই থাকে তানিয়া আহমেদ, শুধু সেই গল্প শোনার মতো কান আর দেখার মতো চোখ লাগে। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের দুজনের জীবনের কষ্ট আর একাকিত্বটা কোথাও গিয়ে যেন একই সুতোয় বাঁধা। যে অহংকারের দেয়াল তানিয়া এতদিনে নিজের চারপাশে তুলে রেখেছিল তা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনাকে একটা বিপজ্জনক প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমার মনে হয় বিশেষ এক ধরনের রাসায়নিক ব্যবহার করলে ছবির ওপরের স্তরের কোনো ক্ষতি না করেই নিচের স্তরে কি আছে তা দেখা সম্ভব। কিন্তু এতে ঝুঁকি আছে। সামান্য 19-20 হলেই অমূল্য এই ছবিটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। তানিয়া স্তব্ধ হয়ে গেল। তার কালেকশনের সবচেয়ে মূল্যবান একটা ছবির ওপর এমন পরীক্ষা করার অনুমতি সে কিভাবে দেবে? এটা তার বাবার স্বপ্ন, তার গ্যালারির সম্মান। আপনি কি পাগল হয়ে গেছেন? এটা অসম্ভব। আমি এই ঝুঁকি নিতে পারবো না। আমি জানি এটা কঠিন, কিন্তু বিশ্বাস করুন, এই ছবির রহস্য ভেদ করাটা শুধু আমার জন্য নয়, আপনার জন্যও জরুরি। কাল রাতে যে আপনার উপর হামলা করেছিল সে আবার আসবে, কারণ আপনি এখন এই ষড়যন্ত্রের একমাত্র সাক্ষী। সত্যটা সামনে না আসা পর্যন্ত আপনি বা আমি কেউই নিরাপদ নই। ঈশানের চোখের সততা আর তার যুক্তির গভীরতা তানিয়াকে দ্বিধায় ফেলে দিল। সে জানে ঈশান ঠিক কথাই বলছে। জীবন আর স্বপ্নের মধ্যে সে আজ এক কঠিন পরীক্ষার সম্মুখীন। আমি আমি আপনাকে বিশ্বাস করতে চাই ইমন, সত্যি করে চাই। কিন্তু যদি ছবির কিছু হয়ে যায়? ঈশান তানিয়ার কাঁধে হাত রেখে খুব শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার জীবনের চেয়েও বেশি যত্ন নেব ওই ছবিটার, কথা দিচ্ছি। ঈশানের স্পর্শে তানিয়ার শরীর কেঁপে উঠল। সে ঈশানের চোখের দিকে তাকালো। সে চোখে সে দেখতে পেল একরাশ আস্থা আর নির্ভরতা। তার সব দ্বিধা, সব ভয় মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি। বলুন কি করতে হবে। তানিয়ার এই একটি বাক্যই যেন তাদের দুজনের মধ্যে এক অটুট বন্ধন তৈরি করে দিল। তারা এখন আর শুধু মালিক আর ফকির নয়, এক ভয়ঙ্কর রহস্য সমাধানের সঙ্গী। এই জোটবদ্ধ হওয়াই তাদের নিয়তিকে এক নতুন পথে ঠেলে দিল, যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। একটা ছোট ভুলও ছবির মূল টেক্সচার নষ্ট করে দিতে পারে। আপনার কাছে কি আইসোপ্রোপাইল অ্যালকোহল আর ডাইমিথাইল সালফাক্সাইড এর সলিউশন আছে? আছে, কিন্তু আপনি এসব রাসায়নিক নাম জানেন কি করে? এগুলো তো শুধু পেশাদার আর্ট কনজারভেটর ব্যবহার করেন। বলেছিলাম না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আপনি শুধু আমাকে জিনিসগুলো দিন, বাকিটা আমি দেখছি।
তবে কাজটা শুরু করার আগে আমাদের বাইরের পৃথিবীর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে। মানে কেন? কারণ আমাদের শত্রু জানে আমরা কি করতে যাচ্ছি। সে আমাদের থামানোর জন্য সব রকম চেষ্টা করবে। গ্যালারির প্রধান ফটক বন্ধ করুন, ফোন সাইলেন্ট করুন এবং সব সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে বন্ধ করে দিন। আমরা চাই না কেউ জানুক এই মুহূর্তে এই ল্যাবের ভেতরে কি হতে চলেছে। ঈশানের বলার ভঙ্গিতে এমন এক কর্তৃত্ব ছিল যে তানিয়া কোনো প্রশ্ন না করে তার কথা মতো সব ব্যবস্থা করলো। সে যখন তার মোবাইল ফোনটা সাইলেন্ট করতে যাচ্ছিল, ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। সে ঈশানের দিকে তাকিয়ে বলে, একটা অচেনা নাম্বার, ধরবো? ধরুন, লাউড স্পিকারে দিন। তানিয়া ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে অন করলো। ওপাশ থেকে ভেসে এলো একটা যান্ত্রিক শীতল কণ্ঠ, যা শুনে সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তানিয়া আহমেদ, খুব বেশি বাড়াবাড়ি করছেন আপনি। যে জিনিস আপনার নয় তা নিয়ে ঘাটাঘাটি করাটা বুদ্ধিমানের কাজ নয়। কে আপনি? কি চান? আমি কি চাই সেটা বড় কথা নয়, আপনি কি চান সেটাই আসল। আপনি যদি আপনার সুন্দর গ্যালারি আর আপনার জীবনকে ভালোবাসেন তাহলে ছবিটা চুপচাপ আমাদের হাতে তুলে দিন। না হলে এমন আগুন লাগবে যা নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়িও খুঁজে পাওয়া যাবে না। লাইনটা কেটে গেল। তানিয়া ভয়ে জমে গেছে। তার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল ফোনটা। ঈশান এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। ভয় পাবেন না, আমি আছি। এই ফোন কলটাই প্রমাণ করে যে আমরা সঠিক পথে এগোচ্ছি। ওরা ভয় পেয়েছে তানিয়া, ওরা জানে আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু ওরা যদি সত্যি সত্যি? ওরা কিছু করার আগেই আমরা ওদের মুখোশ খুলে দেব। চলুন, আমাদের হাতে একদম সময় নেই। অন্যদিকে চৌধুরী মেনশন বাড়িধারা আরমান চৌধুরী তার অফিসের বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার হাতে থাকা ফোনটা তিনি বেশ কয়েকবার অন অফ করলেন। অবশেষে তিনি একটি নম্বরে কল দিলেন। এটি ঈশানের ব্যক্তিগত নম্বর, যেটা সে ছদ্মবেশে থাকার সময় ব্যবহার করে না। ফোন ভাইব্রেট করার ঈশান পকেট থেকে বের করে। বাবার নাম্বার দেখে অবাক হয়। বাবা, তুই কোথায় ঈশান? আমি যেখানেই থাকি নিরাপদে আছি, তুমি চিন্তা করো না। আমি চিন্তিত নই, আমি বিরক্ত। আমি তোকে বলেছিলাম এই কাজটা থেকে দূরে থাকতে, কিন্তু তুই শুনিসনি। তুই এখনো ওই গ্যালারির মেয়েটার সাথেই আছিস, তাই না? বাবা, তুমি এসব কি করে জানলে? তুমি কি আমার উপর নজর রাখছো? আমি তোর বাবা ঈশান, তোর ভালোর জন্য আমি সব করতে পারি। আমি শেষবারের মতন বলছি, ওখান থেকে বেরিয়ে আয়, নাহলে তোর ওই ফকির বন্ধু আর ওই মেয়েটার জীবনের জন্য তুই দায়ী থাকবি। আমার কথাগুলো হুমকি হিসেবে নিবি নাকি অনুরোধ, সেটা তোর ব্যাপার। বাবা, তুমি এমনটা করতে পারো না, ওরা নির্দোষ। এই খেলায় কেউ নির্দোষ নয় ঈশান। তুই যত গভীরে যাবি ততই বিপদে পড়বি। আমি শুধু চাই তুই বেঁচে থাক, সিদ্ধান্ত তোর। ফোনটা কেটে গেল। ঈশানের পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার পৃথিবীটা যেন দুভাগ হয়ে গেছে। একদিকে মায়ের বিচার, আরেকদিকে তার বাবার দেওয়া ভয়ঙ্কর হুমকি আর তানিয়ার জীবন। তার মনে হলো সে এক গভীর ষড়যন্ত্রের জালে এমনভাবে আটকে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তানিয়া ঈশানের ফ্যাকাশে মুখ দেখে চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল ঈশান কিছু একটা লুকাচ্ছে। কি হয়েছে এমন? কার ফোন ছিল? আপনার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কিছু না, একটা পুরনো ঝামেলা। আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের কাজটা শেষ করি। আপনি কিছু লুকাচ্ছেন, আমরা বুঝতে পারছি। দেখুন, আমরা এখন একসাথেই এই বিপদে আছি। যদি আমাকে সবটা খুলে না বলেন, তাহলে আমি আপনাকে সাহায্য করব কি করে? হ্যাঁ, কিছু জিনিস আছে যা বলার সময় এখনো আসেনি। শুধু এটুকু বিশ্বাস করুন, আমি যা করছি তা আমাদের দুজনের ভালোর জন্যই করছি। এখন কি আমরা শুরু করতে পারি? তানিয়া আর কিছু বলল না। সে জানে জোর করে এই মানুষটার মুখ থেকে কিছু বের করা যাবে না। সে চুপচাপ ঈশানকে রাসায়নিকগুলো এগিয়ে দিল।
ঈশান খুব যত্ন করে একজন দক্ষ সার্জেনের মতো সলিউশনটা তৈরি করতে লাগলো। তারপর একটা তুলোর সাহায্যে খুব সাবধানে সেই রাসায়নিক ছবির নির্দিষ্ট জায়গায় লাগাতে শুরু করলো। সময় যেন থমকে গেছে। দুজনে নিঃশ্বাস ছাড়া ল্যাবে আর কোনো শব্দ নেই। রাসায়নিক লাগানোর সাথে সাথে ছবির ওপরের রঙের স্তরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করলো। একটা চাপা উত্তেজনা দুজনের মধ্যেই কাজ করছে। কয়েক মিনিট পর যখন স্তরটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেল, তখন নিচের স্তর থেকে কিছু লেখা আর চিহ্ন ফুটে উঠল। ও মাই গড, দেখুন, কিছু একটা লেখা আছে। লেখাটা খুব স্পষ্ট নয়, অনেকটা সংকেতমূলক ভাষার মতো, কিন্তু তার নিচেই একটা নাম আর একটা ঠিকানা পরিষ্কারভাবে পড়া যাচ্ছে। কাশেম 33B, তেজগাঁও শিল্প এলাকা, পুরনো গোদাম। নামটা পড়ার সাথে সাথে তানিয়া একেবারে জমে গেল। তার মুখ দিয়ে একটাও কথা বের হচ্ছে না। কাশেম চাচা তার সবচেয়ে বিশ্বাসী, সবচেয়ে পুরনো কর্মচারী, যার ওপর সে নিজের চেয়েও বেশি ভরসা করত। এটা কিভাবে সম্ভব? না না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কাশিম চাচা, তিনি তো আমার বাবার আমল থেকে এখানে আছেন, তিনি এমনটা করতেই পারবেন না। মাঝে মাঝে যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই আমাদের সবচেয়ে বড় আঘাতটা দেয়। এখন সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন তিনি সেদিন আমাদের পুলিশ থেকে বাঁচিয়েছিলেন, কারণ তিনি চান আমি সত্যিটা খুঁজে বের করি। কিন্তু কেন? তিনি কেন এমন করবেন? হয়তো তিনি নিজেই হত্যাকারী, অথবা তিনি হত্যাকারী হয়ে কাজ করছেন। কারণ যাই হোক, এই ঠিকানাতেই আমাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ঈশান যখন তানিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে তার পকেটে থাকা সস্তা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কাসিম চাচার নাম। ঈশান ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল। হ্যাঁ ঈশান, বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি আমার নাম? আমি সব জানি, আমি জানি তুমি আরমান চৌধুরীর ছেলে। আনিকা আনিকা আমার বোন ছিল বাবা। এই একটি কথাই যেন বোমা ফাটল। ঈশান আর তানিয়া দুজনেই হতবাক হয়ে গেল। কি? আনিকা হক আপনার ছোট বোন ছিলেন? তাহলে আপনি এতদিন চুপ করেছিলেন কেন? ভয়ে বাবা, ভয়ে। ওরা খুব প্রভাবশালী, ওরা আমাকে আর আমার পরিবারকে শেষ করে দিত। কিন্তু আমি আর পারছি না। ওরা আজ আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি কোনো মতে পালিয়েছি বাবা। তুমি এখনই 33B তেজগাঁওয়ের গুদামে চলে এসো। আমি তোমাকে সব সত্যি বলে দেব। কে তোমার মায়ের খুনি, কেন সে খুন করেছে সব। কিন্তু তাড়াতাড়ি এসো বাবা, আমার হাতে একদম সময় নেই। কথা শেষ হওয়ার আগেই ফোনের লাইনটা কেটে গেল। ঈশান আর তানিয়া একে অপরের দিকে তাকালো। তাদের সামনে এখন একটাই পথ খোলা, তেজগাঁওয়ের সেই অভিশপ্ত গুদাম, যেখানে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য, বিশ্বাসঘাতকতা আর হয়তো মৃত্যু। দুপুর 2:30। তেজগাঁওয়ের ব্যস্ত শিল্প এলাকার এক কোণায় দাঁড়িয়ে আছে বিশাল পরিত্যক্ত এক গুদাম। এই দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালায় মরিচা ধরা গ্রিলগুলো যেন কোনো কঙ্কালের পাঁজর। চারদিকে ভ্যাপসা গন্ধ আর মৃত্যুর মতো নীরবতা। একটা ট্যাক্সি থেকে কিছুটা দূরে নেমে ঈশান আর তানিয়া হেঁটে গুদামের দিকে এগোয়। তানিয়ার চোখে মুখে ভয় আর অবিশ্বাসের ছাপ। ঈশানের মুখ পাথরের মতো কঠিন, কিন্তু তার চোখ দুটো বাঘের মতো সতর্ক। আমার ভালো লাগছে না ইমন, জায়গাটা কেমন যেন। এটা কোনো ফাঁদা তো হতে পারে। হতে পারে, কিন্তু আমাদের কাছে আর কোনো পথ নেই। কাশেম চাচা যদি সত্যি কথা বলেন, তাহলে সব রহস্যের সমাধান এখানেই আছে। আপনি আমার পেছনে থাকবেন, যাই ঘটুক না কেন।
কিন্তু আপনার হাতটা তো এখনো পুরোপুরি সারেনি, আপনি লড়বেন কি করে? অন্য হত্যা তো আছে, তাছাড়া কিছু লড়াই শুধু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়েও করতে হয়। চলুন। গুদামের বিশাল লোহার দরজাটা সামনে খোলা। ঈশান খুব সাবধানে সেটা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার পেছনে তানিয়া। ভেতরটার স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। ছাদের ভাঙা টিন দিয়ে আসা সামান্য আলোয় দেখা যাচ্ছে চারিদিকে পুরনো যন্ত্রপাতি, স্তূপ আর মাকড়সার জাল। কাশেম মামা, এই কাশেম মামা, আপনি কোথায়? কোনো উত্তর আসে না, শুধু তাদের কণ্ঠস্বর বিশাল হল ঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। তারা আরও কিছুটা এগোতেই এক কোণায় রাখা কিছু বস্তার আড়াল থেকে একটা কাতরানির শব্দ ভেসে এলো। বাবা ঈশান, এদিকে। তারা দৌড়ে সেখানে যায়, দেখতে পায় কাশেম মামা মেঝেতে পড়ে আছেন। তার কপালে ফেটে রক্ত ঝরছে, পরনে জামা কাপড় ছেঁড়া। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কাশেম চাচা, এ কি অবস্থা আপনার? কে করেছে এই কাজ? মামা ধৈর্য ধরুন, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না বাবা, আমার সময় শেষ। যাওয়ার আগে আমাকে সত্যিটা বলতেই হবে। আমি অনেক বড় পাপ করেছি মা। আবার তোমার তোমার বিশ্বাস ভেঙেছি। আপনি কেন এমন করলেন চাচা? ছবিতে আপনার নাম। আমি কিছু করিনি মা, আমি শুধু ভয়ে চুপ করে ছিলাম। শিল্পী আনিকা হক, ও আমার আপন ছোট বোন ছিল। আমার মা আপনার বোন ছিল, তাহলে আপনি এতদিন আমাদের কিছু বলেননি কেন? কেন আপনি আমাদের বাড়িতে একবারও যাননি? লজ্জায় বাবা, লজ্জায়। অনেক ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্সের পর আমি আর আনিকা আলাদা হয়ে যাই। আমি বড় হয়েছি চাচার বাড়িতে আর ও মায়ের সাথে। আমাদের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু সমাজের চোখে পরিচয়টা গোপন রেখেছিলাম। ও যখন অনেক বড় শিল্পী হলো, আমি চাইনি আমার সাধারণ পরিচয়টা ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান। তাই আমি দূর থেকে ওর খোঁজ রাখতাম। কিন্তু তার মৃত্যুর পর তখন আপনি চুপ করেছিলেন? কারণ আমি খুনিকে চিনতাম মা। আমি জানতাম সে কতটা ভয়ঙ্কর। সে আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি মুখ খুলি তাহলে সে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম বাবা। এই পীড়িতার আগুন আমাকে 20টা বছর ধরে জ্বালিয়ে মারছে। কে সে মামা? বলুন আমাকে, কে আমার মায়ের খুনি? উর্শিদ আলম। নামটা শোনার সাথে সাথে ঈশানের চোখ দুটো জ্বলে উঠল। খুরশিদ আলম তার বাবার সবচেয়ে কাছের বন্ধু এবং বিজনেস পার্টনার, যে লোকটাকে সে নিজের চাচার মতো সম্মান করত। খুরশিদ আলম চৌধুরী গ্রুপের পার্টনার, কিন্তু তিনি কেন এমন করবেন? ব্যবসা, সবকিছু মনে ওই নোংরা ব্যবসা। খুরশিদ আমার বোনের আঁকা ছবি আড়ালে বিদেশ থেকে অ্যান্টিক আর মূর্তি পাচার করত। ছবিগুলো যখন এক্সিবিশনের জন্য বাইরে যেত, তখন ফ্রেমের ভেতরে অ্যান্টিক লুকিয়ে পাঠানো হতো, আবার একইভাবে ফেরত আনা হতো। আমার বোন কিছুই জানতো না, কিন্তু একদিন সে সব জেনে ফেলে। তারপরও খুরশিদকে হুমকি দেয়, বলে যদি সে এই ব্যবসা বন্ধ করে তাহলে ওই পুলিশের কাছে সব ফাঁস করে দেবে। খুরশিদ ভয় পেয়ে যায়। সে আমার বোনকে একটা গাড়ি দুর্ঘটনা সাজিয়ে খুন করে। কাশিম চাচার প্রতিটি শব্দ যেন ঈশানের বুকে ছুরির মতো বিঁধছিল। তার মায়ের হাসি মাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তাহলে ওই ছবিতে আপনার নাম আর এই গুদামের ঠিকানা কেন ছিল? কারণ
এই গুদামটাই ছিল খুরশিদের পাচারের কেন্দ্র। আমার বোন মারার আগে শেষ মুহূর্তে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, যেখানে সেই গুদামের কথা লিখে গিয়েছিল। আর ছবিতে আমার নামটাই দিয়েছিল, যাতে আমি কোনোদিন যদি সাহস পাই তাহলে যেন সত্যিটা প্রকাশ করতে পারি। আমি পারিনি বাবা, তাই আমি চেয়েছিলাম তুমি ছবিটা খুঁজে পাও। আমি জানতাম একবার তো তুমি তোমার মায়ের খুনিকে শাস্তি দিতে পারবে, তাই আমি নিজেই ছবিটা নিলামে তুলেছিলাম, যাতে তোমার চোখে পড়ে। সব রহস্যের জট খুলে গেছে, কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। কাশিম চাচা কথা শেষ করার সাথে সাথেই গুদামের বিশাল লোহার দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারিদিক থেকে প্রায় 10-12 জন লোক তাদের ঘিরে ধরল। সবার হাতেই মারাত্মক অস্ত্র, আর তাদের পেছন থেকে খুব ধীর পায়ে এগিয়ে এলো একজন। পরনে দামি স্যুট, মুখে এক শয়তানি হাসি। খুরশিদ আলম। ব্রাভো ব্রাভো, কি চমৎকার আবেগঘন দৃশ্য, আর সাথে একজন সুন্দরী দর্শক। নাটকটা ভালোই জমে উঠেছিল, কিন্তু দুঃখের বিষয় নাটকের শেষ দৃশ্যটা আমি লিখব। আপনি একটা জানোয়ার খুরশিদ সাহেব, আপনি এত নিচে নামতে পারেন? নিচে? আরে আমি তো উপরে উঠতে চেয়েছিলাম বেবি ডল। আমি অ্যান্টিক পাচার করে বড়লোক হতে চেয়েছিলাম, কিন্তু আনিকা সেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই তাকে সরাতে হয়েছে। আর এখন তোমরা... সবকিছুর একটা শেষ আছে খুরশিদ আলম, আজ তোর জীবনের শেষ দিন। দেখ কে কথা বলছে, একটা রাস্তার ফকির আমাকে হুমকি দিচ্ছে। আচ্ছা তুই কে বলতো? তুই তাদের জন্য এত লড়ছিস কেন? খুরশিদ আলম তার লোকদের দিকে ইশারা করলো। ছেলেটাকে এমনভাবে মারবি যেন ওর পরিচয় ওর সাথেই কবরে চলে যায়। আর মেয়েটাকে, তাকে আমার ফার্ম হাউসে নিয়ে চলে আয়। অনেক দিন পর একটু বিনোদনের দরকার আছে। আর এই বুড়োকে, ওর গল্প তো শেষ। খুরশিদ আলমের কথা শেষ হতেই তার লোকেরা ঈশানের দিকে এগিয়ে এলো। ঈশানের চোখ দুটো তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে তানিয়াকে তার পেছনে সরে যেতে ইশারা করলো। একটা অসম লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত। খুরশিদ আলমের নির্দেশের সাথে সাথে গোদামের ভেতরকার ভ্যাপসা বাতাসটা যেন জমে গেল। 10-12 জন সশস্ত্র লোক দানবের মতো এগিয়ে আসছে ঈশানের দিকে। তাদের হাতে লোহার রড, হকিং স্টিক আর ছুরি চিকচিক করছে। তানিয়া ভয়ে ঈশানের শার্টের পেছনটা খামচে ধরছে। খুরশিদ আলম একটা চেয়ার টেনে আয়েশ করে বসতে বসতে বললে, শুরু কর, তবে জলদি শেষ করবি, আমার রাতে ফ্লাইট ধরতে হবে। তানিয়া কোনার ওই ড্রামগুলোর পেছনে গিয়ে লুকান, কোনো মতেই বের হবেন না। না, আমি আপনাকে একা ফেলে যাব না ইমন। আমি যা বলছি তাই করুন, এটা অনুরোধ নয়, আদেশ। যান। ঈশানের কণ্ঠস্বরের দৃঢ়তায় তানিয়া মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে জানে এখন তর্ক করার সময় নেই। সে অশ্রুসিক্ত চোখে পেছনের দিকে সরে গিয়ে একটা বড় তেলের ড্রাম্পের আড়ালে লুকিয়ে পড়ল। সেখান থেকে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছে। প্রথম গুন্ডাটা একটা লোহার রড উঁচিয়ে ঈশানের মাথায় আঘাত করতে উদ্যত হতেই ঈশান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীরটা নিচু করে নিল। আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটা টিনের দেওয়ালে লাগলো। বিকট শব্দ হলো। সেই সুযোগে ঈশান কনুই দিয়ে লোকটার পেটে এমনভাবে আঘাত করলো যে সে মাগো বলে মাটিতে লুটিয়ে পড়ল। একটা লোককে ফেলতে এতক্ষণ লাগে? সবাই একসাথে যা, শেষ করে ফেল ওকে। এবার আর 1-2 নয়, প্রায় 5-6 জন একসাথে ঈশানের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম পাশবিক লড়াই। গুদামের ভেতর তখন শুধু গোঙানির শব্দ, ধাতব অস্ত্রের ঝনঝনানি আর ঈশানের হিংস্র শ্বাসের শব্দ। ঈশান লড়ছিল, শুধু হাত দিয়ে নয়, তার পুরো শরীরটা যেন একটা
অস্ত্রে পরিণত হয়েছে। সে একজনের হাত থেকে হকিং স্টিক কেড়ে নিয়ে আরেকজনের পায়ে আঘাত করলো, অন্যজনকে লাথি মেরে দূরে ছিটকে দিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা, প্রতিটি আঘাত ছিল মারাত্মক। তানিয়া ড্রামের আড়াল থেকে ফিসফিস করে বলেন, আল্লাহকে বাঁচাও, ওকে ক্ষমা করো। ঈশান যতটাই প্রশিক্ষিত হোক না কেন, 10 জনের সাথে খালি হাতে বেশিক্ষণ লড়াই করা প্রায় অসম্ভব। তার আহত হাতটা থেকে আবার রক্ত ঝরতে শুরু করেছে। ক্লান্তি আর যন্ত্রণায় তার গতি কিছুটা কমে আসছে। এই সুযোগটাই নিল সবচেয়ে ধূর্ত গুন্ডাটা। সে পেছন থেকে একটা কাঠের তক্তা দিয়ে ঈশানের পিঠে সজোরে আঘাত করলো। আহ আঘাতের প্রচণ্ডতায় ঈশান মাটিতে পড়ে গেল। তার নকল জ্বর ধরা পরচুলো আর মুখে লাগানো নকল দাড়িটা ছিটকে দূরে গিয়ে পড়ল। ধুলো আর রক্তের মধ্যে থেকে যে মুখটা উঠে এলো, সেই মুখটা দেখে তানিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। খুরশিদ আলমও তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। এ তো কোনো রাস্তার ফকির নয়, এ যে ঈশান, ঈশান চৌধুরী, আরমান চৌধুরীর একমাত্র ছেলে, দেশের অন্যতম সেরা বিজনেস টাইকুন। ঈশান, ওয়াও ওয়াও, হোয়াটস এ সারপ্রাইজ। তাহলে আরমান চৌধুরীর ছেলে এতদিন ফকির সেজে আমার পেছনে গোয়েন্দাগিরি করছিল? আমি তোকে চিনতে পারিনি ঈশান। তোর বাবা তাহলে ঠিকই জানতো তুই এখানে আসবি। বেচারা হয়তো এখনও ভাবছে তোকে বারণ করে সে ঠিক কাজ করেছে। হা হা হা। তোর খেলা শেষ খুরশিদ। খেলা তো এখন শুরু হলো ভাতিজা। তোকে মারার মজাটা আলাদা হবে। দেশের বড় শিল্পপতির ছেলেকে মারার অনুভূতি ভাবতেই ভালো লাগছে। যা, ওকে একেবারে শেষ করে দে। গুন্ডারা আবার ঈশানকে ঘিরে ধরল। ঈশান এবার মরিয়া হয়েও লড়ছে, কিন্তু তার শরীর আর সঙ্গ দিচ্ছিল না। একজন তার আহত হাতে লোহার রড দিয়ে আঘাত করলো। ঈশান যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। খুরশিদ আলম নিজে এগিয়ে এসে ঈশানের চুলের মুঠি ধরে তার মুখটা উপরে তুলল। তোর মায়ের মতো তোরাও খুব বার বেড়েছিলি, তাই না? দেখ তোর কি অবস্থা হয়। তোর চোখের সামনেই আমি তোর ভালোবাসার মানুষটাকে। খুরশিদ আলমের কথা শেষ হলো না। গোদামের বিশাল লোহার দরজাটা কোনো বুলডোজারের ধাক্কার মতো বিকট শব্দে ভেঙে ভেতরে আছড়ে পড়ল। দরজার ধুলো আর ধোঁয়ার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করলো একদল সশস্ত্র কমান্ডো, পরনে ব্ল্যাক কোট ইউনিফর্ম। আর তাদের সামনে দিয়ে হেঁটে এলেন আরমান চৌধুরী। তার চোখে আগুন, হাতে উদ্যত পিস্তল, যা সরাসরি খুরশিদ আলমের দিকে তাক করা। আমি অপেক্ষা করেছিলাম খুরশিদ, আমি শুধু অপেক্ষাই করছিলাম কখন তুমি নিজে আমার ছেলের সামনে আসবে আর নিজের মুখে সবটা স্বীকার করবে। আরমান, তুই তুই এখানে কি করে? তোর কি মনে হয় আমি আমার একমাত্র ছেলেকে একটা জানোয়ারের মুখে একা ছেড়ে দেব? আমি তোকে ফোনে হুমকি দিয়েছিলাম যাতে তুই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠিস। আমি চেয়েছিলাম তুই তোর গর্ত থেকে বেরিয়ে আসিস। আমার ছেলে তোর জন্য টোপ ছিল খুরশিদ। কমান্ডোরা মুহূর্তের মধ্যে খুরশিদের সমস্ত লোককে ধরে ফেলল। খুরশিদ আলম বুঝতে পারল তার পালানোর আর কোনো পথ নেই। সে শেষ চেষ্টা হিসেবে পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করে ঈশানের মাথায় তাক করলো। এক পাওয়া গেমি না আরমান, তাহলে তোর ছেলের মাথা আমি উড়িয়ে দেব। কিন্তু সে ট্রিগারে চাপার সুযোগ পেল না। তার পাশেই পড়ে থাকা কাশিম চাচা তার শেষ শক্তিটুকু দিয়ে খুরশিদের পায়ে চাপটে ধরলেন। খুরশিদ ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেই সুযোগে ঈশান তার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। পরের মুহূর্তেই আরমান চৌধুরীর পিস্তল থেকে একটা গুলির শব্দ গুদামের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। গুলিটা খুরশিদের পায়ে গিয়ে লাগলো। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আরমান চৌধুরী কমান্ডোরদের দিকে তাকিয়ে বললেন, অ্যারেস্ট হিম, ওকে আর ওর প্রত্যেকটা লোককে অ্যারেস্ট করো। নাটকীয়তার এখানেই শেষ নয়। ঈশান তার বাবার দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা। গুদামের ভেতরের
তখন এক অদ্ভুত পরিস্থিতি। এদিকে মাটিতে কাতরাচ্ছে আহত খুরশিদ আলম, যাকে ঘিরে রেখেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অন্যদিকে বাবা আর ছেলের পূর্ণ মিলন। আর এই সব কিছুর কেন্দ্র বিন্দুতে দাঁড়িয়ে আছে একরাশ অবিশ্বাস্য আর যন্ত্রণা নিয়ে তানিয়া। বাবা তুমি, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রেগে আছো। তোর উপর রাগ করে আমি থাকতে পারি ঈশান? তুই আমার একমাত্র সন্তান। তোর মা চলে যাওয়ার পর তুই তো আমার পৃথিবী। আমি শুধু ভয় পেয়েছিলাম বাবা, খুব ভয় পেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে অমন করে বারণ করেছিলে কেন? আমাকে হুমকি দিচ্ছিলে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো। তুই ভেবেছিলি আমি খুরশিদের সাথে জড়িত? না, আমি শুধু চেয়েছিলাম তোকে এই বিপদ থেকে দূরে রাখতে। আমি 20 বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি জানতাম খুরশিদই তোর মায়ের খুনি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। লোকটা এতটাই ধূর্ত যে সে কোনো চিহ্নই রেখে যায়নি। আরমান চৌধুরী আহত কাশিম চাচার দিকে তাকালেন, যাকে প্যারামেডিক্সরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিল। কাশেম সাহেব যখন ছবিটা নিলামে তুললেন, আমি তখনই বুঝেছিলাম উনি কিছু একটা করতে চাইছেন। আমি গোপনে ওনার সাথে যোগাযোগ করি। উনি আমায় জানান যে উনি তার দৃষ্টি আকর্ষণ করতে চায়। আমি তখন বুঝতে পারি আমার ছেলের সাহায্য ছাড়া এই রহস্য সমাধান সম্ভব নয়। চৌধুরী সাহেব আমাকে ভরসা দিয়েছিলেন বাবা। তিনি বলেছিলেন তিনি তোমার কোনো ক্ষতি হতে দেবেন না। আমরা দুজন মিলে এই পরিকল্পনাটা সাজিয়েছিলাম। তোমাকে কঠোর কথা বলেই তিনি আসলে খুরশিদকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি তোমার এই তদন্তের বিরুদ্ধে, যাতে খুরশিদ তোমাকে একজন সাধারণ ফকির ভেবে কোনো পাত্তা না দেয়। তার মানে তুমি প্রথম থেকেই আমার প্রতিটি পদক্ষেপের খবর রাখতে, আমার উপর নজর রাখছিলে। অবশ্যই, তোর জীবনের ঝুঁকি আছে জেনে আমি কি তোকে একা ছেড়ে দিতে পারি? আমার লোক সবসময় তোর আশেপাশে ছিল। তানিয়া আহমেদের গ্যালারিতে যখন প্রথম হামলা হয়, আমি তখন নিশ্চিত হই যে খুরশিদ ছবির রহস্য জেনে গেছে। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিলাম, যখন সে নিজে তোর সামনে আসবে। আমি চেয়েছিলাম তুই নিজে তোর মায়ের খুনের প্রতিশোধ নে। ঈশান তার বাবার দিকে তাকিয়ে রইল। যে মানুষটাকে সে এতদিন ভুল বুঝে এসেছে, তার কঠোরতার আড়ালে যে এত গভীর ভালোবাসার পরিকল্পনা লুকিয়েছিল, তা ভেবে তার চোখ দুটো জলে ভরে উঠল। সে তার বাবাকে জড়িয়ে ধরল। 20 বছরের জমানো কষ্ট, যন্ত্রণা আর অভিমান যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি দুঃখিত বাবা, আমি তোমাকে ভুল বুঝেছি। আরে বোকার ছেলে, বাদ দে। বাবাদের ভুল বোঝার জন্যই তো সন্তানেরা থাকে। আজ তোর মা কবরে শুয়ে থেকে খুব খুশি হবে রে। তুই তোর মায়ের সত্যিকারের সন্তান হিসেবে নিজেকে প্রমাণিত করেছিস। এই আবেগঘন মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ঈশানের হঠাৎ মনে পড়ল তানিয়ার কথা। সে বাবাকে ছেড়ে দিয়ে চারপাশে তাকালো, দেখলো তানিয়া দেয়ালের এক কোণায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার ফর্সা মুখটা কান্নায় লাল হয়ে গেছে। তার চোখে ভালোবাসা নয়, ঘৃণা নয়, এক অদ্ভুত শূন্যতা। ঈশান উদ্বিগ্ন হয়ে তানিয়ার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তানিয়া তুমি ঠিক আছো? আমি আমি তোমাকে সব ব্যাখ্যা করছি। কিছু বলার দরকার নেই ঈশান চৌধুরী। আমি সবটা নিজের চোখে দেখেছি আর কানে শুনেছি। কি চমৎকার পরিকল্পনা, কি নিখুঁত অভিনয়। তানিয়া প্লিজ বোঝার চেষ্টা করো। আমার পরিচয়টা গোপন রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশনের অংশ ছিল। মিশন? বাহ, দারুণ একটা শব্দ বেছে নিয়েছেন। আর এই মিশনের অংশ হিসেবে আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আমার অনুভূতিকে ব্যবহার করেছেন। ওই যে ফকির ইমন, যে শিল্প ভালোবাসত, যার চোখ মুখে কষ্ট ছিল, যার জন্য আমার মায়া জন্মেছিল, সে আসলে পুরোটাই একটা মিথ্যা, একটা সাজানো চরিত্র। না তানিয়া না, ইমন মিথ্যা ছিল না। ইমনের কষ্টগুলো সত্যি ছিল। আমার মায়ের জন্য আমার যন্ত্রণাটা সত্যি ছিল। তোমার জন্য আমার অনুভূতিগুলো। কোন অনুভূতির কথা বলছেন আপনি মিস্টার চৌধুরী? যে অনুভূতিটা একটা মিথ্যে পরিচয়ের ওপর দাঁড়িয়েছিল?
আমি যখন আপনার হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিলাম, তখন কি আপনার একবারও মনে হয়নি যে আপনি আমাকে ঠকাচ্ছেন? যখন আপনি আমার সাথে আপনার কষ্টের অতীত ভাগ করে নিচ্ছিলেন, তখন কি আপনার হাসি পায়নি আমার বোকামি দেখে? বিশ্বাস করো, আমার প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণার মধ্যে কেটেছে। আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। খুরশিদ, চুপ করুন, আর একটাও মিথ্যে কথা বলবেন না। আপনার মতো বড় লোকদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের অনুভূতিগুলো হয়তো খেলার জিনিস। আজ মিশন সফল, তাই নাটক শেষ, তাই না? তানিয়া প্রতিটি শব্দ ঈশানের বুকে তীরের মতো বিচ্ছিল। সে দেখল মেয়েটার চোখ দুটো অভিমানে, প্রতারণার যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যে বিশ্বাসটা সে একটু একটু করে অর্জন করেছিল, তা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আরমান চৌধুরী এগিয়ে এসে বললেন, মা, আমি জানি আমার ছেলে প্রতারক, কিন্তু ওর পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। ও যা করেছে তা ওর মায়ের বিচারের জন্যই করেছে। বিচার চাইতে গিয়ে অন্যের বিশ্বাস আর আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করা যায় না। আঙ্কেল, আপনার ছেলে হয়তো তার মিশন জিতেছে, কিন্তু সে একজন মানুষকে হারিয়ে দিয়েছে। যে মানুষটা তাকে ঈশান চৌধুরী হিসেবে নয়, ইমন নামের একজন অসহায় ফকির হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিল। আমাকে শুধু একবার বললেই হতো আঙ্কেল। তানিয়া আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে তার ভাঙা মন আর বিশ্বাস নিয়ে দৌড়ে গুদাম থেকে বেরিয়ে গেল। তার কান্না ভেজা মুখটা ঈশানের চোখের সামনে ঝাপসা হয়ে গেল। তানিয়া প্লিজ দাঁড়াও, আমার কথাটা শোনো। কিন্তু তানিয়া ততক্ষণে অনেক দূর চলে গেছে। ঈশান তাকে অনুসরণ করতে গিয়েও পারল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে তার 20 বছরের প্রতিশোধের লড়াইয়ে জিতেছে। মায়ের খনিকে আইনের হাতে তুলে দিয়েছে, বাবাকে ফিরে পেয়েছে। কিন্তু এই সব কিছুর বিনিময়ে সে তার ভালোবাসা হারিয়ে ফেলেছে। গুদামের ভেতর যখন পুলিশের ব্যস্ততা, কিন্তু ঈশানের পৃথিবী জুড়ে নেমে এসেছে এক তীব্র অসহনীয় নীরবতা আর প্রতারণার যন্ত্রণা। 3 মাস পর চৌধুরী মেনশন, বাড়িধারা। এক বর্ষার দুপুর। কাচের বিশাল জানালা দিয়ে দেখা যাচ্ছে ঝুম বৃষ্টি। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ঠিক যেন ঈশানের মনের অবস্থার প্রতিচ্ছবি। গত 3 মাসে অনেক কিছুই বদলে গেছে। খুরশিদ আলমের বিচার শুরু হয়েছে। মিডিয়া সরগরম চৌধুরীর পরিবারের এই নাটকীয় ঘটনা নিয়ে। কিন্তু ঈশানের পৃথিবী থমকে আছে সেই গুদামের দিনে, যেখানে সে সব কিছু পেয়েও সব কিছু হারিয়েছে। আমি আমার বিলাসবহুল ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পরনে দামি ব্র্যান্ডের পোশাক, কিন্তু আমার চোখ দুটো শূন্য, উদাস। গত 3 মাসে আমি তানিয়াকে খুঁজে বের করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আমি করিনি। পুলিশ, প্রাইভেট ডিটেকটিভ, বন্ধু বান্ধব সবাই ব্যর্থ। তানিয়া যেন বাতাসে মিলিয়ে গেছে। তার গুলশানের গ্যালারিটা বন্ধ, বাসায় তালা। সে তার ফোন, সোশ্যাল মিডিয়া সবকিছু বন্ধ করে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। এভাবে আর কতদিন ঈশান? না খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে কি ফিরে আসবে? আমি ওকে খুঁজে পাচ্ছি না বাবা, কোথাও না। মনে হচ্ছে মাটি ফুঁড়ে উধাও হয়ে গেছে। আমার খুব ভয় করছে। ও ঠিক আছে, হয়তো নিজে একটু সময় দিচ্ছে। তুমি যা করেছো তারপর এই প্রতিক্রিয়াটা স্বাভাবিক। ওকে একটু একা থাকতে দাও। কিভাবে একা থাকতে দেব বাবা? আমি চোখ বন্ধ করলেই ওর সেই কান্না ভেজা মুখটা দেখতে পাই। ওর চোখের ওই অবিশ্বাস্য, ওই যন্ত্রণা। আমি ঘুমাতে পারি না বাবা। আমার মনে হয় আমি আমার মায়ের বিচার চাইতে গিয়ে আর একটা নিরাপরাধ মেয়ের জীবনটা শেষ করে দিয়েছি। তুমি ওর জীবন শেষ করে দাওনি, তুমি ওকে একটা ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছো। আজ নয়তো কাল ও নিশ্চয়ই বুঝবে। আমি কাল বোর্ড মিটিং ডেকেছি। আমি চাই তুমি কাল থেকে আমার সাথে অফিসে আসা শুরু করো। চৌধুরী গ্রুপের এখন তোমাকে দরকার। আমি পারবো না বাবা। পারবি না মানে? এটা তোর দায়িত্ব ঈশান। এই বিশাল সাম্রাজ্য আমি তোর জন্যই তো গড়ে তুলেছি। যে সাম্রাজ্য
আমার ভেতরের মানুষটাকেই কেড়ে নিয়েছে, সেই সাম্রাজ্য দিয়ে আমি কি করব? আমি যখন ঈশান চৌধুরী ছিলাম তখন আমার জীবনে শুধু দায়িত্ব ছিল, কোনো অনুভূতি ছিল না। আমি যখন ইমন সেজেছিলাম তখন আমি প্রথমবার জীবনের মানে খুঁজে পেয়েছিলাম। আমি শিল্পের ভাষা বুঝতে শিখেছিলাম, মানুষের কষ্ট অনুভব করতে শিখেছিলাম, আর ভালোবাসতে শিখেছিলাম। তাহলে তুই কি চাস? আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। আমি সেই ইমন হয়েই থাকতে চাই। যতক্ষণ না তানিয়া আমাকে ক্ষমা করছে, আমি ওর বিশ্বাসটা আবার ফিরে পেতে চাই। ঈশান চৌধুরী হিসেবে নয়, সাধারণ ইমন হিসেবে। আরমান চৌধুরী তার ছেলের চোখের দিকে তাকালেন। সেখানে তিনি জেদ নয়, বরং গভীর অনুশোচনা আর সত্যিকারের ভালোবাসা দেখতে পেলেন। তিনি জানেন এখন ছেলেকে বাধা দিয়ে কোনো লাভ নেই। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এক সপ্তাহ পর এক পড়ন্ত বিকেলে গ্যালারির গায়ে ধুলোর আস্তরণ জমেছে। নিয়ন সাইনবোর্ডটা নিভে আছে। বন্ধ দরজার সামনে ফুটপাতের এক কোণায় বসে আছে একজন ফকির। সেই জ্বর ধরা চুল, সেই ছেঁড়া ময়লা পোশাক। ঈশান আবার তার পুরনো ছদ্মবেশে ফিরে এসেছে, তবে এবার তার চোখে কোনো প্রতিশোধের আগুন নেই। আছে শুধু অপেক্ষা আর অনুশোচনা। পথ দিয়ে হেঁটে যাওয়া মানুষজন আমাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে। কেউ কেউ 2-4 টাকা ছুঁড়ে দিচ্ছে। আমি নির্বিকার। আমার দৃষ্টি শুধু গ্যালারির বন্ধ দরজাটার দিকে। আমি এখানে অপেক্ষা করব অনন্তকাল ধরে হলেও। আমার বিশ্বাস তানিয়া একদিন ফিরবে। আরও 3 মাস পর এক শীতের সন্ধ্যা। গত 3 মাস ঈশান এই ফুটপাতকেই তার ঘর বানিয়ে ফেলেছে। সে এখানেই খায়, এখানেই ঘুমায়। আশেপাশের দোকানদার, অন্য ভিক্ষুকরা এখন তাকে চেনে। সে কারোর সাথে খুব বেশি কথা বলে না, শুধু মাঝে মাঝে পথ শিশুদের সাথে তার জমানো টাকা থেকে খাবার ভাগ করে খায়। তার ভেতরের ঈশান চৌধুরী মরে গেছে, বেঁচে আছে শুধু ইমন। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। আমি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ আমার সামনে একটা ছায়া এসে পড়ল। চোখ খুলে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছে তানিয়া। সে আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, কিন্তু তার চোখে সেই আগের তেজটা নেই। সেখানে এখন এক গভীর প্রশান্তি। তার পরনেই সাধারণ একটা সালোয়ার কামিজ। এখানে কি করছেন ঈশান চৌধুরী? তানিয়া, তুমি তুমি কবে ফিরে এসেছো? আমার তো ফেরারই কথা ছিল। এটা আমার গ্যালারি, আমার শহর। পালাবে তো অপরাধীরা, আমি কেন পালাবো? আমি আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। কোথায় ছিলে তুমি? এমন একটা জায়গা যেখানে কোনো মিথ্যে বা অভিনয় পৌঁছায় না। আমি বান্দরবানের একটা ছোট্ট গ্রামে ছিলাম। সেখানকার একটা স্কুলে বাচ্চাদের ছবি আঁকা শেখাতাম। আমার নিজেকে খুঁজে পাওয়া খুব দরকার ছিল মিস্টার চৌধুরী। আমাকে আমাকে ইমন বলে ডাকতে পারো। কেন এই অভিনয়টা এখনো চালিয়ে যাচ্ছেন? আপনার তো সব পাওয়া হয়ে গেছে, মায়ের বিচার, বাবার সাম্রাজ্য। তাহলে কেন আবার এই ফকিরের নাটক? এটা নাটক নয় তানিয়া, এটা আমার প্রায়শ্চিত্ত। আমি সেই দিন গোদামে ঈশান চৌধুরী হিসেবে জিতেছিলাম, কিন্তু ইমন হেরে গিয়েছিল। আমি আমার সেই হারানো বিশ্বাসটা ফিরে পেতে এসেছি। আমি তোমাকে বোঝাতে এসেছি আমার অনুভূতিগুলো মিথ্যে ছিল না। ঈশানের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে ঈশান চৌধুরী কখনো কাঁদেনি, আজ সে ইমন অঝরে কাঁদছে। তানিয়া চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার কঠিন ভাবটা ধীরে ধীরে কোমল হয়ে এলো। উঠে দাঁড়ান। ঈশান উঠে দাঁড়ালো। তানিয়া তার দিকে এক পা এগিয়ে এলো। আমি আপনাকে ক্ষমা করেছি ঈশান। ওই গ্রামে থাকতে থাকতে আমি বুঝেছি রাগ বা ঘৃণা দিয়ে জীবন চলে না। আমি আপনার পরিস্থিতিটাও বোঝার চেষ্টা করেছি, কিন্তু ক্ষমা করার মানে এই নয় যে আমি সব ভুলে গেছি। তাহলে তাহলে কি আমরা আবার? আমি আপনাকে একটা শেষ সুযোগ দিতে চাই। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তানিয়ার দিকে তাকালো। কিন্তু আমার একটা শর্ত আছে। যে কোনো শর্ত আমি মানতে রাজি।
আপনাকে প্রমাণ করতে হবে আপনার ভালোবাসা কোনো ছদ্মবেশ নয়। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকেন তাহলে ঈশান চৌধুরী হিসেবে নয়, এই সাধারণ ইমন হিসেবে আমার মন জয় করে দেখান। আপনার বাবার টাকা, ক্ষমতা, পরিচয় সব কিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে নতুন করে জীবন শুরু করুন। পারবেন? ঈশানের সামনে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে তার বাবার বিশাল সাম্রাজ্য, বিলাসবহুল জীবন, অন্যদিকে এই ফুটপাত, অনিশ্চিত ভবিষ্যৎ আর তানিয়ার ভালোবাসা। ঈশান এক মুহূর্তের জন্য দ্বিধা করলো না। সে তানিয়ার চোখের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিটা ছিল সত্যিকারের ইমনের হাসি। পারবো। তোমার ভালোবাসার জন্য আমি সব ছাড়তে পারি। আজ থেকে ঈশান চৌধুরী মৃত, বেঁচে থাকবে শুধু ইমন, যে তার তানিয়াকে নতুন করে খুঁজে নেবে। তানিয়ার চোখে জল চলে এলো, তবে এবার সেটা অভিমানের নয়, প্রশান্তির। সে জানে তাদের পথটা সহজ হবে না, কিন্তু তারা দুজনেই আজ এক নতুন জীবনের পথে পা বাড়ালো, যেখানে কোনো ছদ্মবেশ নেই, আছে শুধু ভালোবাসার কঠিন পরীক্ষা। 1 বছর পর বসন্তের এক বিকেলে পুরান ঢাকার এক সরু গলির ভেতর একটা পুরনো বাড়িকে রঙিন করে গড়ে তোলা হয়েছে। রঙের পাঠশালা। এটা ঈশানের স্কুল, যেখানে সে আশেপাশের বস্তির বাচ্চাদের বিনামূল্যে ছবি আঁকা শেখায়। চৌধুরী ম্যানশনের এসি ঘর ছেড়ে ঈশান এখন এই কোলাহল আর ভালোবাসার মধ্যেই তার জীবন খুঁজে নিয়েছে। স্কুলের ভেতরে তখন চরম হট্টগোল। 10-12 জন বাচ্চা মিলে ক্যানভাসের চেয়ে নিজেদের মুখে রং মাখামাখিতেই বেশি ব্যস্ত। ঈশান ওরফে ইমন স্যার একটা নীল পাঞ্জাবি পরে তাদের এই শিল্পকর্ম সামলাতে হিমশিম খাচ্ছে। এক শিশুর নাম রতন বলে, স্যার দেখেন আমি ভূত বানিয়েছি। আরে রতন, তোকে তো ভূত নয়, আসমানি কিতাবের জিনের মতো লাগছে। আর আমি না বলেছি রঙগুলো ক্যানভাসের জন্য, তোদের ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করার জন্য নয়। আরেকটি শিশু মরিয়ম বলে, স্যার আমার প্রজাপতিটা সুন্দর হয়েছে। ওয়াও, অসাধারণ হয়েছে, কিন্তু প্রজাপতির পা তো 6টা থাকে, তুই তো 8টা দিয়েছিস। এটা তো প্রজাপতি না, মাকড়সা হয়ে গেছে। বাচ্চারা সবাই একসাথে হেসে ওঠে। ঈশানও তাদের সাথে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দরজায় এসে দাঁড়ায় তানিয়া। তার পরনে একটা হলুদ শাড়ি, হাতে এক গাদা খাবারের বক্স। সে দরজায় হেলান দিয়ে হাসি মুখে এই মিষ্টি দৃশ্যটা দেখছিল। বাহ, গুরু শিষ্যের তো দারুণ আসর জমে উঠেছে। আমার কি ভেতরে আসার অনুমতি আছে ইমন সাহেব? তানিয়ার কণ্ঠ শুনে সব বাচ্চারা একসাথে তানিয়া আপ্পা বলে চিৎকার করে তার দিকে ছুটে যায়। ঈশান বাচ্চাদের ভিড়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। গত 1 বছরে এটাই তাদের রুটিন। অনুমতি? আপনি তো এই পাঠশালার স্বঘোষিত হেডমিস্ট্রেস, আপনার আবার অনুমতি লাগে নাকি? কিন্তু আজ এত তাড়াতাড়ি যে? আমার পর গোয়েন্দাগিরি করতে এসেছেন বুঝি? তানিয়া খাবার বক্সগুলো একটা টেবিলে রাখতে রাখতে বলে, গোয়েন্দাগিরি নয়, দেখতে এলাম আমার গ্যালারির উঠতি শিল্পীরা কি করছে। আর হ্যাঁ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি? আপনার এই রঙের পাঠশালা আগামী 1 সপ্তাহের জন্য বন্ধ। বন্ধ কেন? আমি তো ভাড়া সময় মতো দিয়েছি। বাড়িওয়ালা কিছু বলেছে নাকি? বাড়িওয়ালা নয়, আমি বলছি, কারণ এই পাঠশালার সব শিল্পীর আঁকা ছবি আমার আর্ট জেনিক্স গ্যালারিতে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। আগামী সপ্তাহে এক্সিবিশন। এই কথাটা শোনার সাথে সাথে বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে। ঈশানের মুখটাও উজ্জ্বল হয়ে যায়। সে দৌড়ে এসে তানিয়ার হাত দুটো ধরে ফেলে। সত্যি বলছো তানিয়া? তুমি তুমি এটা করেছো? আমি করিনি, শিল্পীরা করেছে। তাদের আঁকা ছবিগুলো এতটাই অসাধারণ যে আমার গ্যালারির কাউরেটররা না করতে পারেননি। তবে হ্যাঁ, এর জন্য আমাকে একটু ঘুষ দিতে হয়েছে। ঘুষ? সবাইকে আজ কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে।
এই যে নিয়ে এসেছি। বাচ্চারা কাচ্চি বলে আনন্দে লাফাতে থাকে। ঈশান তখনও তানিয়ার হাত ধরেছিল। সে তানিয়াকে আলতো করে নিজের দিকে একটু টেনে আনে। শুধু কাচ্ছি, আর আমার জন্য কিছু নেই? আপনার জন্য আছে স্পেশাল বোরহানি। বেশি খেলে পেট খারাপ হতে পারে, তাই ওটা আমি খেয়ে নেব। খুব দুষ্টু হয়েছে তাই না? দাঁড়াও, আজ তোমার কাচ্চির প্যাকেটে আমি লবণ মিশিয়ে দেব। দেখা যাবে। আগে আমার হাতটা ছাড়ুন, বাচ্চারা দেখছে। কি ভাববে ওরা? ওরা ভাববে ওদের ইমন স্যার আর তানিয়া আপার বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। ঈশানের এই সরাসরি কথায় তানিয়ার লজ্জায় লাল হয়ে যায়। সে কোনো মতে হাত ছাড়িয়ে বাচ্চাদের সাথে খাবার পরিবেশন করতে চলে যায়। ঈশান দূর থেকে তার ভালোবাসার মানুষটির এই কর্মকাণ্ড দেখতে থাকে। তার মনটা প্রশান্তিতে ভরে যায়। ঠিক এক সপ্তাহ পর প্রদর্শনীর উদ্বোধনী সন্ধ্যা। আর্ট জেনিস্কো গ্যালারি আজ এক ভিন্ন রূপে সেজেছে। দামি বিখ্যাত শিল্পীদের ছবির বদলে আজ দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে রঙের পাঠশালার ছোট্ট শিল্পীদের আঁকা রঙিন সব ছবি। চারিদিকে মিডিয়ার ভিড়, শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। আরমান চৌধুরীও এক কোণায় দাঁড়িয়ে গর্বের সাথে তার ছেলের এই সাফল্য দেখছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তানিয়া মাইক্রোফোন হাতে মঞ্চে ওঠে। তার পাশে এসে দাঁড়ায় ঈশান। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমার জীবনে একটা বিশেষ দিন। আজ আর্ট জেনিক্স কোনো বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম প্রদর্শন করছে না, বরং প্রদর্শন করছে একদল স্বপ্নের। এই ছবিগুলো এঁকেছে সেই সব শিশুরা যাদের কাছে হয়তো ক্যানভাস কেনার টাকা নেই, কিন্তু আছে আকাশ ছোঁয়ার মতো কল্পনা। সবাই হাততালি দিয়ে ওঠে। আর এই স্বপ্নগুলোকে যিনি বাস্তবে রূপ দিয়েছেন, তিনি হলেন এই মানুষটি। আপনারা হয়তো তাকে ঈশান চৌধুরী নামে চেনেন, কিন্তু আমি তাকে চিনি ইমন নামে। একজন সাধারণ মানুষ যার হৃদয়টা ভালোবাসায় পরিপূর্ণ। 1 বছর আগে এই মানুষটি আমাকে বলেছিল সে আমার মন জয় করতে চায়। সে তার পরিচয়, তার সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে শূন্য থেকে শুরু করেছিল। আজ সে শুধু আমার মন জয় করেনি, সে বাচ্চাগুলোর ভবিষ্যৎকেও রঙিন করে দিয়েছে। এই মানুষটি আমাকে শিখিয়েছে সত্য এবং ভালোবাসা যে কোনো ছদ্মবেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তানিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঈশান আলতো করে তার চোখের জল মুছে দেয়। তার নিজের চোখেও তখন জল। ঈশান মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে, আমি শুধু একটা কথাই বলতে চাই। 1 বছর আগে আমি আমার মায়ের বিচার চেয়েছিলাম, কিন্তু আজ আমি আমার জীবন খুঁজে পেয়েছি। আর আমার এই জীবনের একমাত্র রং হলো তানিয়া। ঈশান সবার সামনে হাঁটু গেড়ে বসে। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে, যার ভেতর ছিল ঘাস ফুল দিয়ে বানানো একটি আংটি। আমার হয়তো হীরের আংটি কেনার সামর্থ্য নেই তানিয়া, কিন্তু আমার কাছে পৃথিবীর সবটুকু ভালোবাসা আছে। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? তুমি কি রঙের পাঠশালার হেডমিস্ট্রেস হবে? গ্যালারির সবাই তখন স্তব্ধ। তানিয়া কান্নায় আর হাসিতে একাকার। সে মাথা নেড়ে সম্মতি জানায়, হব, 1000 বার হব। ঈশান আংটিটা তানিয়ার আঙুলে পরিয়ে দেয়। পুরো হলরুম তখন করতালিতে ফেটে পড়ে। আরিয়ান চৌধুরী চোখ দিয়েও তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। তারা প্রমাণ করে ভালোবাসা শুধু পরিচয় বা সম্পদে নয়, বরং বিশ্বাস, সম্মান এবং একে অপরের পাশে থেকে শূন্য থেকে শুরু করার সাহসের ওপর গড়ে ওঠে। তাদের নতুন জীবন শুরু হয় যেখানে কোনো রহস্য বা ছদ্মবেশ নেই, আছে শুধু নিখুঁত ভালোবাসা, হাসি ঠাট্টা আর একদল শিশুর রঙিন স্বপ্নের মতো উজ্জ্বল এক ভবিষ্যৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।